আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো আমরা দেখে নেব। চতুর্থ অধ্যায় যেটা সংঘবদ্ধতার গোড়ার কথা, এরপর পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই তিনটি অধ্যায় তোমাদের থাকছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে। এরপর দেখো তোমাদের 40 নম্বরের টোটাল ফুল মার্কস থাকবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে 6টি 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 6 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে দেখো 2টি করে প্রশ্ন সাধারণত দেওয়া থাকছে। এরপর 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে তোমাদের 5টি বা 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 4টির উত্তর করতে হবে এবং 4 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, 3টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বর মানের প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। আর 8 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3টি দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নে তোমাদের সাধারণত প্রশ্ন দেওয়া হবে। সেকেন্ড ইউনিট টেস্টে সময় থাকবে 40 নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো আমরা এখন একটি কোশ্চেন পেপার দেখে নেব কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় এবং তার উত্তরগুলো আমরা এখানে আলোচনা করব। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও 1 × 10 = 10। 1 নম্বর দাগে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন রমেশচন্দ্র মজুমদার, চার্লস বল, VD সাভারকর না PV যোশী। সঠিক উত্তর অপশন গয়েরটা হবে VD সাভারকর। এরপর হচ্ছে 2 নম্বর, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন ডক্টর অনিল শীল, রমেশচন্দ্র মজুমদার, ডক্টর নিমাই সাধন বসু, ডক্টর অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তর অপশন কয়েকটা হবে ডক্টর অনিল শীল। বর্তমান ভারতের লেখক হলেন বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ। সঠিক উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। 4 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, নাট্যকার, কবি না ব্যঙ্গচিত্র শিল্পী। সঠিক উত্তর হচ্ছে ব্যঙ্গচিত্র শিল্পী। ভারতে প্রথম হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন সুকুমার রায়, উইলিয়াম কেরি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না জেমস অগাস্টাস হিকি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশন কয়েকটা সঠিক উত্তর হবে। 6 নম্বর দেখুন, গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা ছিলেন মাথু ল্যাম্পিসডেন, এরপর হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, চার্লস উইলকিন্স, উইলিয়াম জোন্স। এখানে অপশন কয়টা সঠিক উত্তর হবে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। 7 নম্বর থেকে প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ বসু। উত্তর হচ্ছে অপশন কয়টা প্রফুল্লচন্দ্র রায়। 8 নম্বর, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি, বাবা রামচন্দ্র, ডক্টর আম্বেদকর, জওহরলাল নেহেরু। উত্তর হচ্ছে মাদারিপাসি। এরপর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন NG রঙ্গ, স্বামী সহজানন্দ সরস্বতী, বাবা রামচন্দ্র, লালা লাজপত রায়। উত্তর হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। 10 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বোম্বাইয়ে, পাঞ্জাবে, মাদ্রাজে না গুজরাটে। তো বারদৌলি সত্যাগ্রহ এটা হয়েছিল গুজরাটে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর দাও। 1 × 6 = 6। 2-1 দাগে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। কে বর্ণপরিচয় রচনা করেন? বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তো উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রিত শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? তো সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্ন নম্বর 2 করে 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? তো আনন্দমঠ উপন্যাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এই উপন্যাসটি ছিল স্বদেশিকতার বীজ মন্ত্র, বিপ্লববাদের প্রেরণা ও শক্তি। সমগ্র দেশের জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে জাতীয়তাবোধকে জাগিয়ে তুলেছিল এই উপন্যাস। নেক্সট হচ্ছে 3-2 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, এছাড়া পতিত
জমিকে করমুক্ত করা ও নিষ্কর জমিকে বাজেয়াপ্ত না করা। নেক্সট হচ্ছে বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। তো পঞ্চানন কর্মকার ধাতুর উপর নকশা খোদাইয়ের জীবিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছেনি দিয়ে কাটা বাংলা হরফ তৈরি করেন। এই হরফেই হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়। 3-4 নম্বর, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? প্রথমে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। পরে সিঙ্গারভেলু চেট্টিয়ারের নেতৃত্বে 1925 খ্রিস্টাব্দে ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। দুবার প্রতিষ্ঠার ফলে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। এরপর মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? তো মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের একজন বামপন্থী স্বাধীনতা সংগ্রামী। তার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে নিচে প্রশ্নগুলি 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 4 × 2 = 8। কারণ 1 নম্বর দাগে ভারত মাতা চিত্রে কীভাবে জাতীয়তাবোধ ফুটে উঠেছে আলোচনা করো। দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা, এটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। এই চিত্রটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইল ফলক। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিতে এই চিত্রটির মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা হয়েছিল। স্বদেশী ভাবনার প্রতীক। অবনীন্দ্রনাথ ভারত মাতাকে কোনো রণরঙ্গিনী দেবী হিসাবে আঁকেননি। তিনি তাকে দেখিয়েছিলেন একজন শান্ত, স্নিগ্ধ ও গেরুয়া বসন পরিহিতা তপস্বিনী রূপে, যা ভারতীয় ঐতিহ্যের ত্যাগ ও সংযমকে প্রকাশ করে। 4 হাতের মহিমা। ভারত মাতার 4 হাতে রয়েছে অন্ন অর্থাৎ ধানের গোছা, বস্ত্র অর্থাৎ শ্বেত বস্ত্র, শিক্ষা যেটা হচ্ছে পুঁথি, এবং দীক্ষা হচ্ছে জপমালা। এগুলি ছিল স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা ও দীক্ষায় স্বাবলম্বী হওয়া। এরপর ঐক্যের প্রতীক। এই চিত্রটি আপামর ভারতবাসীর মনে দেশপ্রেম ও ভৌগোলিক ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। ভগিনী নিবেদিতা এই চিত্রের ভূয়সী প্রশংসা করে একে জাতীয়তাবোধের প্রধান উদ্দীপক বলে উল্লেখ করেন। নেক্সট হচ্ছে ভারত মাতা চিত্রটি কেবল একটি শিল্পকর্ম ছিল না, এটি ছিল পরাধীন ভারতের জাতীয় সংহতি ও আত্মনির্ভরতার এক দৃশ্যমান প্রতীক। ওকে, পরের প্রশ্ন 4-এর 2 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। তো 19 শতকে বাংলার ছাপাখানার বিকাশ ও ছাপা বইয়ের সহজলভ্যতা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিল। এদের পারস্পরিক সম্পর্কটি নিচে আলোচনা করা হলো। দেখো, আমরা প্রথম লিখছি বইয়ের সুলভ্যতা ও গণমুখী শিক্ষা। ছাপাখানা প্রতিষ্ঠার আগে হাতে লেখা পুঁথি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। ছাপাখানার ফলে কম খরচে বহু সংখ্যক বই তৈরি হওয়ায় শিক্ষা উচ্চবিত্তের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। পাঠ্যপুস্তক সরবরাহ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠার পর থেকে বিদ্যাসাগরের বর্ণপরিচয়, বোধোদয় এবং রামমোহন রায়ের ব্যাকরণ বই দেদার ছাপা হতে থাকে। এই সস্তা ও সহজ পাঠ্যপুস্তকগুলি প্রাথমিক শিক্ষার দ্রুত প্রসারে সাহায্য করে। মাতৃভাষার বিকাশ ও প্রাতিষ্ঠানিক রূপ। ছাপা বইয়ের কল্যাণে মান্য, চরিত ও সাধু ভাষার বিকাশ ঘটে। ফলে স্কুল কলেজ স্তরে সুনির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক রূপ দেওয়া সম্ভব হয়। পরিশেষে বলা যায়, ছাপা বইয়ের মাধুর্য না থাকলে বাংলায় 19 শতকের গণশিক্ষা ও আধুনিক শিক্ষার প্রসার কখনোই সম্ভব হতো না। 3 নম্বর, টিকা লিখতে হবে মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে। তো ভারতে বামপন্থী তথা শ্রমিক আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে যে কুখ্যাত আইনি পদক্ষেপ নিয়েছিলেন তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। প্রেক্ষাপট ও গ্রেপ্তারি। 1920 দশকে ভারতে সাম্যবাদী বা কমিউনিস্ট ভাবাদর্শের দ্রুত প্রসার ঘটে এবং ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির নেতৃত্বে শ্রমিক আন্দোলন তীব্র রূপ নেয়। এতে ভীত হয়ে ব্রিটিশ সরকার 1929 সালের মার্চ মাসে ফিলিপ প্রাট, বেঞ্জামিন ব্রাডলি, ইংরেজ কমিউনিস্ট সহ 33 জন শীর্ষস্থানীয় শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে। মামলা ও বিচার। ধৃত নেতাদের উত্তরপ্রদেশের মিরাটে নিয়ে এসে এক প্রহসনের বিচার শুরু হয়, যা 4.5 বছর ধরে চলেছিল। আলবার্ট আইনস্টাইন, রোমা রোলা,
প্রমুখ আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই মামলার তীব্র নিন্দা করেন। এরপর দেখো ফলাফল। 1933 খ্রিস্টাব্দে মামলার রায়ে মুজাফফর আহমদ সহ বহু নেতাকে কঠোর কারাদণ্ড দেওয়া হয়। যদিও এই মামলার মূল উদ্দেশ্য ছিল ভারতের কমিউনিস্ট আন্দোলনকে ধ্বংস করা, কিন্তু এর ফলে বামপন্থী আদর্শের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ও জাতীয়তাবাদী চেতনা আরও বৃদ্ধি পেয়েছিল। 5 নম্বর থেকে 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো একটি। 8 × 100 = 8। প্রশ্নের মান হচ্ছে এখানে 8 নম্বর। 5-এর 1 নম্বর থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ রয়েছে। এই বিদ্রোহের বহুমাত্রিক চরিত্রটি নিচে বিশ্লেষণ করা হলো। প্রথম লিখছি দেখো, সিপাহী বিদ্রোহ। সমকালীন ইংরেজ ঐতিহাসিক নর্টনকে এবং ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত একে কেবল সামরিক অসন্তোষ বা সিপাহী বিদ্রোহ বলেছেন, কারণ বিদ্রোহের সূচনা সিপাহীদের হাত ধরেই হয়েছিল। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন প্রমুখের মতে এটি ছিল ক্ষমতাচ্যুত ক্ষুব্ধ সামন্ত রাজাদের নিজেদের স্বার্থ রক্ষার একটি সামন্ততান্ত্রিক ক্ষয়িষ্ণু প্রতিক্রিয়া। এরপর জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার যুদ্ধ। অন্যদিকে ইংরেজ নেতা বেঞ্জামিন ডিসরেইলি এবং বিনায়ক দামোদর সাভারকর একে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, কারণ সিপাহীদের পাশাপাশি উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ কৃষক ও কারিগররা এতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। এরপর গণবিক্ষোভ। ঐতিহাসিক হরপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতে বিদ্রোহের চরিত্রটি ছিল মূলত একটি সামন্ত নেতৃত্বাধীন ব্যাপক গণবিক্ষোভ। উপসংহার দিয়ে আমরা লিখছি দেখো, পরিস্থিতি বলা যায় মহাবিদ্রোহের চরিত্রকে কোনো একক অভিধায় বাঁধা কঠিন। এটি ছিল চরিত্রগতভাবে একটি মিশ্র বিদ্রোহ, যার সূচনা সিপাহীদের দ্বারা হলেও অবশেষে তা এক গণ অভ্যুত্থানের রূপ পরিগ্রহণ করেছিল। নেক্সট হচ্ছে 5-এর 2 নম্বর, 19 শতকে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তো 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষার প্রসারের পাশাপাশি ঔপনিবেশিক অর্থনৈতিক ও পরিকাঠামোগত প্রয়োজনে কারিগরি শিক্ষার অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন এটা সূচনা ও বিকাশ করেছিল। এর প্রধান পর্যায়গুলি নিচে আলোচনা করা হলো। প্রথম হচ্ছে দেখো, প্রাথমিক উদ্যোগ। বাংলায় কারিগরি শিক্ষার প্রথম প্রাতিষ্ঠানিক সূচনা হয় 1856 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিংয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীকালে 1880 খ্রিস্টাব্দে এটি শিবপুরে স্থানান্তরিত হয়, যা বর্তমানে আইআইএসটি নামে পরিচিত। নেক্সট হচ্ছে স্বদেশী আন্দোলন ও জাতীয় শিক্ষা পরিষদ। 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের শুরুতে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন কারিগরি শিক্ষাকে এক নতুন গতি দেয়। 1880-র দশকের পর থেকে ঔপনিবেশিক শিক্ষার বিকল্প হিসেবে জাতীয় স্তরে কারিগরি শিক্ষার দাবি জোরালো হয়, যার চূড়ান্ত রূপ আমরা 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটা এই গঠনে দেখতে পাই। এরপর দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই এটার শর্ট ফর্ম। 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই তারকনাথ পালিত, নীলরতন সরকার প্রমুখের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল পরনির্ভরতা কাটিয়ে দেশীয় যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় স্বাবলম্বী করা। এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। উপসংহার দিয়ে আমরা লিখছি, 19 শতকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ প্রথম দিকে ব্রিটিশদের প্রশাসনিক স্বার্থে হলেও শতাব্দীর শেষে তা ভারতীয়দের আত্মনির্ভরতা ও জাতীয়তাবাদী আন্দোলনের এক অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। 5-এর 3 নম্বর, অহিংস অসহযোগ আন্দোলনের সময়কালে ভারতে কৃষক আন্দোলনের বিবরণ দাও। তো 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের সমান্তরালে ভারতের বিভিন্ন প্রান্তে কৃষক আন্দোলন এক শক্তিশালী ও হিংসাত্মক রূপ ধারণ করেছিল। প্রধান আন্দোলনগুলির বিবরণ নিচে দেওয়া হলো। প্রথম দেখো, উত্তরপ্রদেশের কিষাণ সভা আন্দোলন। উত্তরপ্রদেশের প্রতাপগড়, রায়বেরেলি প্রভৃতি জেলায় বাবা রামচন্দ্রের নেতৃত্বে রায়ত বা
কৃষকরা জমিদারদের অন্যায় কর ও বেগার শ্রম বা বেগার খাটানো এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তোলেন। এখানে জওহরলাল নেহরুর উদ্যোগে অউধ কিষাণ সভা গঠিত হয়। নেক্সট হচ্ছে মেদিনীপুরে কৃষক আন্দোলন। বাংলায় অসহযোগের আবহে মেদিনীপুরে বীরেন্দ্রনাথ তাসমলের নেতৃত্বে এক শক্তিশালী কর বন্ধ আন্দোলন গড়ে ওঠে। কৃষকরা ইউনিয়ন বোর্ড ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে সরকার এই ট্যাক্স প্রত্যাহার করতে বাধ্য হয়। রাজস্থানের বিজলিয়া ও বিহারের আন্দোলন। রাজস্থানের বিজলিয়ায় পথিক সিংহের নেতৃত্বে এবং বিহারের স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে কৃষকরা জমিদার ও ব্রিটিশদের যৌথ শোষণের বিরুদ্ধে আন্দোলনে নামেন। এরপর হচ্ছে মোপলা বিদ্রোহ 1921 খ্রিস্টাব্দে। মালাবার উপকূলে মুসলিম মোপলা কৃষকরা হিন্দু জমিদার ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক ভয়াবহ সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলে, যা পরে সাম্প্রদায়িক রূপ ধারণ করে। এরপর হচ্ছে উপসংহার। যদিও গান্ধীজির অহিংস নীতির সঙ্গে অনেক ক্ষেত্রেই কৃষকদের স্থানীয় হিংসাত্মক আন্দোলনের চরিত্র মিলত না, তবুও অসহযোগ আন্দোলনের সময়কালের এই কৃষক বিদ্রোহগুলি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল এবং জাতীয় আন্দোলনে কৃষকদের রাজনৈতিক গুরুত্ব প্রতিষ্ঠিত করেছিল। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং মুখস্থ করে নেবে, এবং 3টি অধ্যায় যে তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে, সেই 3টি অধ্যায় তোমরা কিন্তু পাঠ্য বই থেকে ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।